হ্যালো বন্ধুরা, আমার আজকের আলোচনার বিষয় আমরা বেছে নিচ্ছি মহাভারত কি। দেখুন, আমার আগের ভিডিওতে আমি মহাভারতের একটি চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম। আলোচনা বলতে গেলে আমি আমার নিজের মতো করে তা ব্যাখ্যা করেছিলাম। আচ্ছা, এই মহাভারতের চরিত্রগুলোকে নিয়ে আলোচনা করার আগে আমরা যদি একটু জেনে নিই বা একটু আলোচনা করে নিই যে মহাভারত কী। মহাভারত কি শুধুই ভরতবংশের বংশ পরম্পরার কিছু কাহিনী, ভাইয়ে ভাইয়ে প্রেম, বিরহ, কলহ, সম্পত্তি নিয়ে রেষারেষি বা ক্ষমতার লড়াই? না, মহাভারত কিন্তু শুধুমাত্র একটি বংশের পরম্পরার কাহিনী নয়। হ্যাঁ, সেই বংশটিকে কেন্দ্র করে বলতে পারেন মহাভারতের কেন্দ্রীয় চরিত্রগুলো কিন্তু ভরতবংশের চরিত্রগুলো, কিন্তু তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে সমসাময়িক আরও আশেপাশের প্রতিটি ভারতবর্ষের প্রতিটি যত ইতিহাসে উল্লেখিত যে জায়গাগুলি, প্রত্যেকটি জায়গার ঘটনা, সেই সমাজের চিত্র। হ্যাঁ, মহাভারতে ভারতবংশের সঙ্গে জড়িয়ে থাকা মগধ, তারপর যাদব বংশ, তারপরে আপনার ধরুন মৎস্য বংশ, নাগ বংশ, হ্যাঁ, প্রতিটি এমনকি দক্ষিণ ভারতের শুধুমাত্র তাই নয়, রামায়ণের উল্লেখিত বিভীষণ চরিত্র এবং সেই সময়ের কিছু চরিত্রও কিন্তু মহাভারতের উল্লেখ পাই। তাহলে বলতে পারি মহাভারত শুধুমাত্র একটি বংশের দলিল নয়, একটি বিস্তৃত সময়ের ঘটে না যাওয়া কিছু সামাজিক, রাজনীতিক চরিত্র, ঘটনা দলিল বলতে পারেন। বেদব্যাস যে সময় মহাভারত লিখেছেন সেই সময় হতে পারে উনি উনার সমসাময়িক একটি বংশের কিছু চরিত্র নিয়ে কিছু ঘটনা ওতে লিপিবদ্ধ করেছেন, এবং শুধু সেই বংশ নয়, সেই সময় সমাজে ঘটে চলা যে রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, মানুষের চারিত্রিক পরিবর্তনের যে ধাপ, সেই সব উনি মহাভারতে লিখেছেন। এবং উনার পরবর্তীকালে, কারণ উনার পরেও অনেকেই বলেন যে মহাভারতে আরও কিছু অংশ সংযোজন হয়েছে, হতেই পারে। কারণ দেখুন, আপনি যখন কোনো ঘটনা কোথাও গিয়ে দেখে আসছেন, শেষে সেটা আপনি নিজের মতো করে আর কাউকে বলছেন বা ডায়েরিতে লিখছেন, আপনি কিন্তু ওতে নিজের কিছু ভাষা প্রয়োগ করছেন বা নিজের মতো করে ব্যাখ্যা করছেন বা নিজের মতটা অন্তত পরিশেষে সংযোজন করছেন। তাহলে বেদব্যাস আজ থেকে কত হাজার বছর আগে যে মহাভারত লিখেছেন, যে ইতিহাসের দলিলটা উনি লিখে রেখে গেছেন, তাতে উনার পরবর্তী উত্তরসূরিরা যখন সেটা উনার তাদের শিষ্যদের কাছে বলছেন, তারা তাদের নিজেদের মত দিচ্ছেন বা যে পরিবর্তন পরবর্তীকালে উনাদের চোখে পড়েছে সেগুলোও উনারা সংযোজন করছেন। বা এখন অনেক ব্যক্তি আছেন, অনেক নমস্য ব্যক্তি আছেন, অনেক উৎসাহী ব্যক্তি আছেন যারা মহাভারত নিয়ে আলোচনা করতে ভালোবাসেন, এবং তাদের লেখা পড়েই আজকে আমি সাহস করছি আমার মতটা আপনাদের সবার সঙ্গে আলোচনা করার। নৃসিংহ ভাদুরী আছেন, দীপকচন্দ্র আছেন, এরকম অনেক ব্যক্তি আছেন যারা মহাভারত নিয়ে পরবর্তীকালে অনেকভাবে আলোচনা করেছেন। সেখানে ওনারাও কিন্তু ওনাদের মত লাস্টে সংযোজন করেছেন, বা কোনো চরিত্র বিশ্লেষণ করার সময় উনার দৃষ্টিভঙ্গি দিয়ে উনি বিচার করেছেন। যেমন আমি আমার আগের ভিডিওতে পিতামহ ভীষ্মকে নিয়ে যখন আলোচনা করছিলাম, আমি কিন্তু আমার নিজের দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করেছি। এর কাজেই মহাভারত যদি বলি যে শুধুমাত্র ব্যাসদেবেরই লেখা একটি নিখুঁত সত্য, মানে অকৃত্রিম দলিল, তাহলে ভুল বলা হবে। কারণ পরবর্তীকালে ব্যাসদেবের উত্তরসূরিরা বা আরও পরে অনেক ঋষি, সাধু, সন্ন্যাসী এনারাও কিন্তু মহাভারতের মধ্যে কিছু কিছু পর্ব সংযোজন করেছেন। আচ্ছা, এবার আমরা মূল কথায় আসি যে মহাভারতটা কী। মহাভারত এমন একটা গ্রন্থ যাতে ভরতবংশের শুধু উত্থান এবং পতনই আলোচিত হয়েছে তা নয়, সমসাময়িক রাজনীতি, সমাজ, তৎকালীন লৌকিক কাহিনী, মানুষের সংস্কার, তার ব্যাখ্যা, ওই সময় সমাজে ধর্মীয় আচার, বাণিজ্যিক চালচিত্র, সমস্ত ঘটনা কিন্তু ব্যাসদেব মহাভারতের মধ্যে উল্লেখ করেছেন। ভালো করে একটু ভেবে বলুন তো, মহাভারতে এমন কোনো ঘটনা যেটা ব্যাসদেব লিখেছেন অথচ এখন বর্তমান ভারতে সেটা হচ্ছে না, বা বর্তমানে আমাদের চোখে দেখা, আমাদের আশেপাশে ছড়িয়ে থাকা মানুষের চরিত্রের মধ্যে তার প্রতিফলন পাচ্ছেন না? এমন কোনো ঘটনা কি মহাভারতের লেখা নেই অথচ এখন হচ্ছে? মনে হয় নয়। এখন তাহলে আমরা বলতে পারি মহাভারত শুধু সেই সময়ের ইতিহাসের দলিল নয়, বর্তমান আধুনিক ভারতের, আধুনিক সমাজের, আধুনিক মনস্ক মানুষেরও কিন্তু একটা চরিত্র, সামাজিক, রাজনৈতিক দলিল মহাভারত। কাজেই মহাভারতকে আমরা শুধু ইতিহাসের দলিল না, আমরা বলতে পারি এখনকার সমাজেরও দর্পণ।
আচ্ছা, এবার বলতে পারি মহাভারতের মূল ঘটনা ব্যাসদেবের মতে, যেটা মানে ব্যাসদেব যেটা লিখেছেন সেটা হচ্ছে কুরুক্ষেত্রের ধর্মীয় যুদ্ধ, তাই তো? আচ্ছা, মহাভারতের যে ধর্মীয় যুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধ, এই যুদ্ধটার সূচনা কবে হয়েছিল? অনেকেই বলবেন এই কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা কারণ হচ্ছে পাণ্ডব এবং কৌরবের মধ্যে ক্ষমতার লড়াই। কিন্তু আমি বলবো আচ্ছা, এই যে পাণ্ডব আর কৌরবের মধ্যে এই যে ক্ষমতার লড়াইটা হয়েছিল, এটা কি একদিনে হয়েছিল নাকি ওদের জন্মের পরে হয়েছিল? না, ওদের জন্মের বহু আগে এই কুরুক্ষেত্র যুদ্ধের বীজ কিন্তু বপন হয়েছিল। তবে কি ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর জন্মের সঙ্গে সঙ্গে? না, বলছি আসছি। দেখুন, পাণ্ডব এবং কৌরবরা শুধুমাত্র কিন্তু সময়ের শিকার। তাহলে কুরুক্ষেত্র যুদ্ধের বীজ রোপিত হয়েছিল কোন সময়? আমার মতে মহারাজা শান্তনুর আমলেই। কি করে? তখন তো এরা কেউ ছিলই না। তাহলে দেখুন, পুত্র দেবব্রত বিবাহযোগ্য এবং মহারাজা শান্তনু তখন বৃদ্ধ। যদি আমরা বয়সের ধর্ম মেনে নেই, তাহলে তখন কিন্তু বিবাহযোগ্য হিসেবে সামনে আসে দেবব্রতর নাম। এবং তৎকালীন সামাজিক পটচিত্র অনুযায়ী মহারাজা শান্তনু কিন্তু তখন দেবব্রতর বিবাহ দিয়ে ওনার বানপ্রস্থে যাওয়ার সময়। কিন্তু যতই হোক, শান্তনু তো একটি মনুষ্য চরিত্র, তাই তো? উনি একদিন তখন রাজা মৃগয়ায় গেছেন। মৃগয়ায় গিয়ে উনার যখন উনি তখনও প্রথমা স্ত্রীর বিয়োগ ভুলতে পারেননি। উনি প্রথমা স্ত্রী গঙ্গাকে তখনও ভালোবাসেন, কাজে গঙ্গা নদীর পাড়ে গিয়ে উনি হয়তো প্রথমা স্ত্রীর উপস্থিতি অনুভব করতে চাইতেন। সেখানেই উনি দেখেন দাস রাজার কন্যা সত্যবতীকে। কার কথা মজে মন, তাই তো? তো যে একজন রাজার কিন্তু দাস রাজার কন্যাকে ভালো লাগতেই পারে, এবং লেগেও ছিল, কিন্তু পুত্রবধূ হিসেবে নয়, নিজের প্রেমিকা হিসেবে। এবং উনি তখন সত্যবতীর দিকে অনুরাগের হাত বাড়িয়ে দিয়েছিলেন। স্ত্রীর সম্মান দিয়ে সত্যবতীকে উনি যখন নিজের বাড়িতে আনতে চাইলেন, নিজের প্রাসাদে আনতে চাইলেন রানী করে, তখন কিন্তু সত্যবতীর বাবা দাস রাজা চেয়েছিলেন যে সত্যবতীর পুত্রই যেন উত্তরাধিকার সূত্রে সিংহাসনে বসে। দেখুন, মেয়ের বাবা হিসেবে দাসরাজাকে আমি দোষ দিতে পারি না এই কারণে, কারণ উনি চেয়েছিলেন উনার মেয়ের নিরাপত্তা। উনি কি দেখছেন যে বৃদ্ধ রাজা হয়তো যুদ্ধে না হোক বয়সের কারণে দুদিন পর উনি হয়তো পরলোক গমন করবেন, তখন ওনার যুবতী মেয়ের কি হবে? দেবব্রত যে সম্মান দিয়ে তার কন্যাকে মায়ের জায়গায় রানীর জায়গায় রাখবে, তার তো কোনো মানে নেই। উনি তো দেবব্রতের চরিত্র নিয়ে তখনও দেবব্রতকে চেনার সুযোগ পাননি। কাজেই কন্যার পিতা হিসেবে কন্যার নিরাপত্তা চিন্তা করে উনি শান্তনু রাজার সামনে শর্ত রাখেন যে সত্যবতীর পুত্ররাই যেন সিংহাসনের উত্তরাধিকার হয়। এবারে দেখুন, দেবব্রতকে নিজের অধিকার থেকে বঞ্চিত করে শান্তনু কিছুতেই পারছিলেন না সত্যবতীর বাবাকে কথা দিতে যে উনি সত্যবতীর পুত্রকেই উত্তরাধিকার করবেন। কাজে মনের অনুরাগকে মনের মধ্যে চেপে রেখেই উনি রাজপ্রাসাদে চলে আসেন। কিন্তু ভুলতে পারেননি সত্যবতীকে, আবেগকে প্রশমিত করতে পারেননি। উনার দৈনন্দিন জীবনযাত্রায় ভীষণভাবে প্রভাব ফেলেছিল সত্যবতীর থেকে উনার বিচ্ছেদ, যেটা উনার কিশোর পুত্রের চোখেও পড়ে। এবং কিশোর পুত্র তখন তার কারণ অনুসন্ধানের জন্য উনার পিতার সারথিকে প্রশ্ন করেন। কারণ দেখুন, ওই সময় রাজারা যখন যেখানে যেত, এখন যেমন আমাদের গাড়ি থাকলে আমরা ড্রাইভার নিয়ে যাচ্ছি, নিজেরা যদি চালাতে নাও জানি, তাই তো? তাহলে আমাদের গতিবিধি কিন্তু আমাদের পরে বাকিরা সবার কাছে গোপন থাকলে ড্রাইভার কিন্তু ঠিক জানতে পারে। তাহলে সেই যুগেও রাজারা কখন কোথায় যেতেন যদি আর কেউ জানতে নাও পারে, সারথি কিন্তু জানতে পারত। এবং দেবব্রত একটি রাজবংশের সন্তান, উনার এইটুকু বুদ্ধি তো অবশ্যই ছিল যে কাজেই উনি কিশোর হলেও উনি কিশোর বুদ্ধি দিয়েও বিচার করে উনি বুঝতে পারেন যে পিতার এই গোপন অভিসারের খবর একমাত্র সারথির কাছ থেকে ঠিকঠাক পাওয়া যাবে। এবং উনি সারথির কাছ থেকে খবর নিয়ে আসল কারণ জানতে পারেন। উনার কিশোর বুদ্ধি দিয়ে উনার যেটা ঠিক মনে হয়েছিল, উনি পিতাকে খুশি দেখতে চেয়েছেন। কারণ দেখুন, যে বাচ্চা ছোটোর থেকে পিতার সাহচর্য পায়নি, শুধু মায়ের সাহচর্যে বড় হয়েছে, সে যখন মায়ের কাছ থেকে মাতৃস্নেহ পাওয়ার পরেও যখন পিতার কাছে এলো, তখন দেবব্রতকে ওর মা বলে দিয়েছিল পিতার খেয়াল রাখতে, যেটা আমরা সব মায়েরাই আমাদের সন্তানদের বলে থাকি যে পিতাকে সম্মান করো, পিতার কথা শোনো, পিতাকে ভালো রেখো, বা পিতা মায়ের জন্য সন্তানকে সেটাই বলেন। সেরকমভাবেই মা গঙ্গাও কিন্তু বলে দিয়েছিলেন যে তুমি পিতার খেয়াল রাখবে। এবং দেবব্রত ওনার কিশোর বুদ্ধিতে উনার মনে হয়েছিল উনি যদি নিজে অধিকার ত্যাগ করে উনি উনার পিতাকে একটু খুশি দেখতে চেয়েছিলেন। সেই হিসেবে উনি নিজে সামনে থেকে সরে যান এবং
কালের নিয়মে আমরা কি দেখি, সত্যবতীর সঙ্গে শান্তনুর বিবাহ হয়, শান্তনু এবং সত্যবতীর যে পুত্র হয় বিচিত্রবীর্য, সে সিংহাসনের আসীন হয়। এইবারে কারণ মাঝখানে বিচিত্রবীর্যের চেয়ে বড় যে ছিল চিত্রাঙ্গদ, সে কিছুদিন রাজা থাকার পরেই যুদ্ধে গিয়ে বা মৃগয়াতে গিয়ে কোনো কারণে উনি নিহত হন। ঠিক আছে, উনি বেশি দিন রাজত্ব করতে পারেননি, উনি মারা যান। উনি মারা যাওয়ার পরে ছোট ছেলে বিচিত্রবীর্য সিংহাসনে বসে। বিচিত্রবীর্যকে সিংহাসনে বসিয়ে শান্তনু পুত্র দেবব্রত যখন হস্তিনাপুর রাজকার্য পরিচালনা করছেন, তখন মাতা সত্যবতীর আদেশে উনি বিচিত্রবীর্যের বিবাহ দেওয়ার জন্য কাশীরাজের ৩ কন্যাকে অপহরণ করেন। আচ্ছা, সেই গল্পগুলো নয় পরে আসছি, আমরা আগে মূল আলোচনার জন্য যেটুকু দরকার সেটুকু বলছি। এবার বিচিত্রবীর্য সন্তান জন্ম দেওয়ার আগেই উনি মারা যান অসুস্থতাজনিত কারণে। তখন সিংহাসনে কে উত্তরাধিকার হবে? দেবব্রত ভীষ্ম তো হবেন না, কারণ উনি প্রতিজ্ঞাবদ্ধ। সত্যবতীর হাজার অনুরোধেও কিন্তু উনি উনার প্রতিজ্ঞা থেকে সরে আসেননি। কাজেই সেই সময় সিংহাসনের স্বার্থে, ভরতবংশের স্বার্থে, ব্যাসদেবের আশীর্বাদে দেবী অম্বিকা এবং দেবী অম্বালিকার গর্ভে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্ম হয়। ভরতবংশে আরেকটি রীতি ছিল যে শুধুমাত্র বংশের বড় হলেই সিংহাসনে বসা যায় না, যোগ্যতাই হচ্ছে আসল। সেই দিক দিয়ে দেখতে গেলে ধৃতরাষ্ট্র বংশের বড় এবং জন্মান্ধ হওয়া সত্ত্বেও, এবং যদিও উনি জ্যেষ্ঠ সন্তান ছিলেন, তবু উনি সিংহাসনের অধিকার থেকে বঞ্চিত হন এবং পাণ্ডু সিংহাসনে বসেন। হয়তো এখানে দেখুন একটা কিন্তু আছে, যেটা আমরা ধৃতরাষ্ট্রের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে সে আলোচনা বিশদে আসবো, যে ধৃতরাষ্ট্রের মনে এত ক্ষোভ হয়েছিল। এখন বিশদে বলছি না, শুধু একটু ছুঁয়ে গেলাম, যেটা পরবর্তী ভিডিওতে আমি কোনো সময় নিশ্চয়ই আলোচনা করব। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে, এবারে পাণ্ডু রাজা হন। এবার ধৃতরাষ্ট্রের মনে তো ক্ষোভ হয় যে আচ্ছা, আমি জন্মান্ধ, আমি না রাজা হতে পারলাম না, তাহলে আমার সন্তানরা নিশ্চয়ই রাজা হবে, আমার যে জ্যেষ্ঠ সন্তান হবে, কারণ উনি ছিলেন ভরত বংশের জ্যেষ্ঠ সন্তান। এবং কালের নিয়মে বা বলতে পারেন নিজের ক্ষোভ থেকে উনি এটা ভুলে গেছিলেন যে ভরত বংশের রীতি হচ্ছে শুধু বয়সে বড় নয়, যোগ্যতার পরিমাপে যে রাজা হবে। কাজে পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির যদিও ভরতবংশের জ্যেষ্ঠ সন্তান ছিল, কিন্তু ধৃতরাষ্ট্রের যে বললাম ওনার মনে তখন ক্ষোভ ওনাকে পরিচালিত করছে। কাজে ধৃতরাষ্ট্রের সন্তান দুর্যোধনকে সিংহাসনে বসানোর জন্য ধৃতরাষ্ট্র কিন্তু বলতে পারেন শুধু জন্মান্ধ নয়, স্নেহান্ধ হয়ে গেছিলেন। তাহলে এবং ছোট থেকে দুর্যোধনের মনের মধ্যে বিষ ঢোকানো হয়, এবং সেই কাজটি করে কে? শকুনি। এবং শকুনি দুর্যোধনের মনে বিষ কেন ঢুকিয়েছিল সে আলোচনা আমরা আরেক দিন করব। বললাম না, আজ শুধু ঘটনাটা ছুঁয়ে যাচ্ছি। এবার দুর্যোধন ছোট থেকে জেনে এসছে যে ও সিংহাসনে বসবে, অথচ হঠাৎ করেও কি দেখলো যে পাণ্ডু ছেলে যুধিষ্ঠির সিংহাসনে বসছে। দুর্যোধনের মনেও ক্ষোভ হলো। এই যে ক্ষোভ জমতে 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 যেটা পরবর্তীকালে বাস্ট করেছিল যখন যুধিষ্ঠির যুবরাজ পদে অভিষিক্ত হলো, এবং এতটাই বাস্ট করেছিল যে দুর্যোধন কিন্তু যুধিষ্ঠিরকে প্রাণে মারার যে পরিকল্পনা তার থেকেও পিছপা হননি। অথচ দুর্যোধন কিন্তু একজন বড় বীর ছিলেন, তবু ওই যে প্রতিশোধ স্পৃহা মানুষকে অন্ধ করে দেয়। তাহলে কি বলতে পারি, কুরুক্ষেত্র যুদ্ধের বীজ দুর্যোধনের মনেও কিন্তু একদিনে হয়নি, হয়েছে কোন সময়? ধৃতরাষ্ট্রের মন থেকে সেই ক্ষোভ সঞ্চারিত হয়েছে দুর্যোধনের মনে। ধৃতরাষ্ট্রের মনে ক্ষোভ কেন এসছে তার ক্ষমতা থেকে বঞ্চিত হওয়া। এখানে একটু বলে নিই, প্রথমে ধৃতরাষ্ট্র কিন্তু শারীরিক দিক থেকে অত্যন্ত সক্ষম ছিলেন, উনি যথেষ্ট বড় বীর ছিলেন। উনার একমাত্র দোষ ছিল, ত্রুটি ছিল, উনি জন্মান্ধ। এবং একজন জন্মান্ধ রাজা যদি নিজের চোখে দেখতে নাই পারেন, যতই বলশালী হোক এবং ওনার শ্রবণেন্দ্রিয় যতটাই সক্রিয় হোক না কেন, কিন্তু যেহেতু উনি চোখে দেখতে পাচ্ছেন না, উনার সামনে বিচারের আশায় যদি কোনো প্রজা আসে, সে সত্যি বলছে না মিথ্যে বলছে, তার চোখ দেখে, তার শারীরিক অঙ্গভঙ্গি দেখে রাজা কিন্তু বুঝতে পারবেন না ধৃতরাষ্ট্রের কথা বলছি, যেহেতু না চোখ নেই। সেই সব দিক দিয়ে বিচার করে, সেই সূক্ষ্ম দিকগুলো বিচার করে বিদুরের কথা অনুযায়ী, বিদুরের পরামর্শ অনুযায়ী ধৃতরাষ্ট্রকে সরিয়ে পাণ্ডু সিংহাসনে বসেন। মানে পাণ্ডু বসে না, পাণ্ডুকে বসানো হয়। কিন্তু ধৃতরাষ্ট্র ছোট থেকে জানতো সে জন্মান্ধ হলেও সে রাজা হতে পারে, কারণ হয়তোবা তাকে সঠিকভাবে কেউ বোঝায়নি, মেবি। বা কেন বোঝায়নি, কি বোঝায়নি, এগুলো অনেক সূক্ষ্ম আলোচনা, বললাম না এগুলো পরবর্তীকালে আলোচনা করব। যাই হোক, কাজেই এবার ধৃতরাষ্ট্র পাণ্ডুর এদের জন্মই হয়তো হতো না যদি না দেবব্রত ভীষ্ম সিংহাসনে বসতেন। দেবব্রত কেন বসতে পারলেন না? তার পিতার অনুরাগের
মর্যাদা দিতে গিয়ে। তাহলে কুরুক্ষেত্র যুদ্ধের জন্য শুধুমাত্র দুর্যোধন বা যুধিষ্ঠিরকে দায়ী করা যায় না, দায়ী করা যায় না ধৃতরাষ্ট্রের ক্ষোভকেও, দায়ী করা যায় না দেবব্রতের প্রতিজ্ঞাকেও। দায়ী যদি করতে হয় তাহলে করতে হয় শান্তনু রাজার অনুরাগকে। কিন্তু আমার মনে হয় যদি মনুষ্য চরিত্র দিয়ে আলোচনা করি তাহলে শান্তনুকেও কিন্তু দোষী করা যায় না, কারণ মহারাজা শান্তনু কিন্তু মনুষ্য চরিত্রের ঊর্ধ্বে ছিলেন না। ভগবানেরও যে অনেক সময় কিন্তু নানা কারণে চরিত্র স্খলন হয়েছে। আর চরিত্র স্খলন বলবো না আমি এটাকে, কারণ মহারাজা শান্তনু কিন্তু সত্যবতীকে নিয়ে শুধুমাত্র রক্ষিতা করে রাখেননি, উনি কিন্তু সত্যবতীকে স্ত্রীর মর্যাদা, রানীর মর্যাদা দিয়েছিলেন। তাহলে এখানে কি সত্যবতীর বাবাকে দায়ী করব? না, তাকেও দায়ী করা যায় না, কারণ উনিও কিন্তু একজন পিতা হিসেবে কন্যা নিরাপত্তা চিন্তা করেছিলেন। তাহলে আমরা এটাই বলতে পারি যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল শুধুমাত্র কোনো একটি সিঁড়ি বা একজন মানুষের উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চাসার জন্য নয়। বিভিন্ন ঘটনার শিকার হয়েছে এরা, এবং বিভিন্ন ঘটনার ফলশ্রুতি হচ্ছে পরবর্তীকালে মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ, যেটার প্রত্যক্ষভাবে মুখোমুখি হয়েছিল পাণ্ডব এবং কৌরবরা। আচ্ছা, তাহলে মহাভারতের যুদ্ধ নিয়ে বা মহাভারত কি, মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল, অনেক কিছু আজকে আলোচনা করে নিলাম। আজকে তাহলে এটুকুই থাক। আমার পরবর্তী ভিডিওতে আমি মহাভারতের এই কোনো একটি চরিত্র নিয়ে আবার আপনাদের সঙ্গে আলোচনা করতে আসবো। আর পরিশেষে আবার আপনাদের কাছে একটু অনুরোধ করি, যদি আপনাদের আমার আলোচনা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে আসি বন্ধুরা, নমস্কার।